তোমার জন্য সিন্ধু নীল পর্ব 4 লিখেছেন সারিকা হোসাইন। আপনাদের সাথে আমি আছি সুহা ইসলাম। মেজর মুহিত, আপনি এখানে? পিছন থেকে সুমিষ্ট মেয়েলি সুরটি কার হতে পারে তা ভাবতে ন্যানোসেকেন্ড সময়ও লাগলো না মুহিতের। পিছন ফিরে মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, জি ডাক্তার সাহেবা, আমি এখানে আপনার সামনে। চাইলে আমার চুল টেনে গলা টিপে ধরতে পারেন। লজ্জায় চোখ নামিয়ে নিল স্বর্গ। লজ্জায় অবনত মুখশ্রী দেখে মুহিতের নিজেকে নেশাখোর মনে হচ্ছে। কি আছে এই মায়াবী চেহারায়? আমি আপনাকে কিন্তু অলরেডি সরি বলেছি মেজর। তার নাটক না করে এখানে কেন এসেছেন জানতে পারি? একটা কাজ ছিল। তো কাজটি কি শেষ? মুহিত মাথা ঝাঁকিয়ে নরম সুরে বলল, আপাতত শেষ। তা মিস গুন্ডি, সরি স্বর্গ, আপনার ইউনিফর্ম কোথায়? ডিউটি আওয়ার শেষ, বাড়ি যাব। চলুন একসাথে যাওয়া যাক, বলে মুহিত সামনের দিকে সম্মানের সহিত হাত ইশারা দিল। দাঁড়ান 1 মিনিট মেজর, যাবো আর আসবো বলেই ফুরুত করে দৌড় লাগালো স্বর্গ। স্বর্গের পরনে জিন্স কালারের রোম্পার্স, সাথে হাতা হোয়াইট টি শার্ট, পায়ে স্কিনার্স, সাথে পনিটেইল স্টাইলে বাঁধা চুল, চোখে সামান্য কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক মুহিতের বুকে কাঁপন ধরালো। স্বর্গ যাওয়ার পর মুহিত 2 হাত বুকে চেপে ধরে ওয়েটিং চেয়ারে বসে পড়ল আর বলে উঠল হৃদয় হরিণী একটা। মিনিট 5 পরেই ফিরে এলো স্বর্গ। কি ব্যাপার মেজর, আপনাকে এমন বিধ্বস্ত লাগছে কেন? বুকে ব্যথা হচ্ছে? স্বর্গ 2 হাতে দুটো ঠান্ডা জুসের কাপ নিয়ে মুহিতের দিকে ভ্রু কুঁচকে উৎসুক দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। স্বর্গের কথা শ্রবণ ইন্দ্রিয়তে প্রবেশ করা মাত্র ধুম করে দাঁড়িয়ে পড়ল মুহিত। না মিস স্বর্গ, আসলে কেউ আমাকে খুন করতে চাচ্ছে। স্বর্গ ভয় পেয়ে জিজ্ঞেস করলো ফিসফিসিয়ে, কে খুন করতে চাইছে মেজর? আপনি কি তাকে চিনতে পেরেছেন? ডিপার্টমেন্ট জানে? চিনতে পেরেছি, কিন্তু আমি খুন হতে চাই মিস স্বর্গ, তাই ডিপার্টমেন্টকে জানাইনি। এবার স্বর্গ বুঝতে পারলো মুহিত তার সাথে মজা নিচ্ছে, তাই সে মুখ ফুলিয়ে বলল, আমাকে বোকা বানালেন মেজর মুহিত ওয়াসিফ, এর শোধ আমি তুলব। বলে জুসের কাপ এগিয়ে বলে উঠল, নিন ঠান্ডা জুস পান করুন, বাইরে অনেক গরম। জুস হাতে নিতে নিতে মুহিত স্বর্গের দিকে তাকিয়ে বলে বসল, আমি চাই আপনি আমার উপর শোধ তুলুন মিস স্বর্গ। কথাটি বলে স্বর্গের চোখে চোখ রাখল। কতক্ষণ তাদের দৃষ্টি বিনিময় হলো কে জানে। ধ্যান ভাঙল ক্যাপ্টেন সৈমের ডাকে। স্যার, জিপ এসেছি, হেডকোয়ার্টারে যেতে হবে, বোর্ড মিটিং আছে। সৌমের উপস্থিতিতে ইতস্ততায় দুজনেই দ্রুত দৃষ্টি সরিয়ে কাঁচুমাচু করে কেউ কাউকে বিদায় না জানিয়ে দ্রুত প্রস্থান নিল। হুইস্কির বোতল থেকে কেবলই নিজের পছন্দ মতো 1 প্যাক গ্লাসে ঢেলেছে লেফটেন্যান্ট কর্নেল নাসের হায়দার। চুমুক দেওয়ার আগে টেবিলে রাখা ফোনটি কাঁপতে শুরু করলো। অসময়ে যখন তখন ফোন আসা নাসেরের পছন্দ নয়। বিরক্তিতে চোখ উপরের দিকে উল্টিয়ে ঠোঁট কামড়ে ধরে ফোনটি হাতে নিল। স্ক্রিনে জানা পরিচিত রাঘব বোয়ালের নম্বর দেখে মুখের সমস্ত দাঁত বের হয়ে এলো খুশিতে। হ্যালো, ওদিকের খবর কি লেফটেন্যান্ট? গোপন সূত্রে জানতে পেরেছি কোনো এক মেজর আমার খুব নজরদারি করছে। মেজরকে একটু ঘোল খাওয়ালে কেমন হয় বলো তো? তোমার যা ভালো মনে হয় আহমেদ, কিন্তু তুমি কি তার নাগাল এত সহজে পাবে? মেজর কিন্তু সাধারণ কোনো মেজর নয়। যেমন চৌকস তেমন কার্য উদ্ধারকারী। পুরো ডিপার্টমেন্ট তার সাথে আছে। ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত তাকে বেশ সমীহ করে চলে। শোনো লেফটেন্যান্ট, তোমার দায়িত্ব আমাকে খবর সাপ্লাই দেওয়া। আমি কিভাবে কি করব সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। রাখছি বলেই কলটা কেটে দিল। নাসেরের মাঝে মাঝে মন চায় এক ছুটে আহমেদের বুক ঝাঁঝরা করতে। ব্যাটা নিজেকে মহাপণ্ডিত ভাবে, যা খুশি তাই বলে ফেলতে দ্বিধা করে না, শালা খুনি একটা। কিন্তু টাকার লোভে শত অপমান সহ্য করেও দাঁত কামড়ে পড়ে আছে নাসের। বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টারে বোর্ড মিটিং বসেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আহমেদ খান নামের এক ব্যক্তি, যিনি প্রচুর অর্থ, কোটি কোটি টাকার হীরা আর মানুষের বিভিন্ন অর্গান পাচারের কাজ রীতিমতো করে যাচ্ছেন। কোনো পুলিশ, র্যাব, বিডিআর, এমনকি আর্মির কয়েকটি ইউনিট মিলেও কিছু করতে পারছে না।
কেন করতে পারছে না? এই ব্যর্থতা আসলে কার? এই নিয়ে মিটিংয়ে উপস্থিত রয়েছেন ক্যাপ্টেন সৈম শাহরিয়ার, মেজর মুহিত ওয়াসিফ, লেফটেন্যান্ট কর্নেল মেজবাহ সিরাজি, কর্নেল তাজ মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল আহসান ফারুকি, মেজর জেনারেল নাফিজ মাহমুদ সহ লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল। তারা কিছুদিন আগে একটা গোপন খবরের মাধ্যমে জানতে পেরেছেন আহমেদ খান কোথায় আছেন বর্তমানে, এবং এটাও জেনেছেন ক্যাপ্টেনমেন্ট এর কোনো বড় অফিসার এখানকার সকল খবর আহমেদ খানের কাছে পৌঁছায়। এই জন্য প্রতিবার আটঘাট বেঁধে প্ল্যানিং করলেও লাভের ফলাফল শূন্য। তাই আজকের মিটিংয়ে শুধু তাদেরই ডাকা হয়েছে যারা তাদের ইউনিফর্ম আর নীতির সাথে কখনো বেইমানি করেনি এবং ভবিষ্যতেও করবে না, যাদের উপর দেশের দায়িত্ব অর্পণের এতগুলো বছর পরেও অভিযোগের কোনো আঙুল ওঠেনি। কিরে, এমন দৌড়ে বাসায় ফিরলি কেন? আর ফিরছিসই যখন পোশাক না পাল্টে হাত মুখ না ধুয়ে মরার মতো পড়ে আছিস কেন? সেই দুপুরে বাসায় এলি, এখন বাজে বিকেল 5টা, দুপুরের খাবারও খেলি না। কিছু হয়েছে মা? মায়ের প্রশ্নে কি উত্তর দেবে ভেবে না পেয়ে বলে ফেললো হিসু চেপেছিল মাম্মা, তাই দৌড়ে উপরে চলে এসেছি। তাই জন্য ভাতও খাবি না? ঘুমিয়ে গিয়েছিলাম, এজন্য যাইনি। কিন্তু আমি তো তোর রুম থেকে ঝাঁপাঝাঁপি শব্দ পাচ্ছিলাম। কি হয়েছে সত্যি বল। ধুর, কিচ্ছু হয়নি, যাও তো, এখন কথা বলতে ইচ্ছে করছে না। তোমার মেয়ে প্রেমে পড়েছে মা। ভাইয়ের আকম্বিক এমন বেহায়া কথায় চেতে উঠল স্বর্গ। এখনই তোকে ছাদ থেকে ফেলে দেব, ফাজিল ছেলে। একজন ক্যাডেট অফিসার হয়ে ট্রেনিং কমপ্লিট না করে ঘরে বসে বসে কি করিস তুই? বাপির নাম ভাঙিয়ে যখন খুশি তখন বাসায় চলে আসিস, বেয়াদব। স্বর্গকে খেপিয়ে দিয়ে মায়ের পিছনে লুকালো স্বর্গ। তোমার মেয়ে প্রেমে পড়েছে মা, দেখো ওর গাল লাল হয়ে রয়েছে লজ্জায়। তুমি বলো এমনি এমনি লজ্জা কেন পাবে? মাম্মা, তোমার ছেলেকে কিন্তু সত্যি এখন খুন করে ফেলবো আমি, বলেই বেড সাইড টেবিল থেকে ফুলদানি হাতে নিল স্বর্গ। ভয়ে মিসেস তনুজা আর সুখ আস্তে করে দরজা ভিড়িয়ে চলে গেল। পাগল খেপেছে, ইয়ে অ্যাম সাকসেস বলে সুখ হাত মুষ্টি করে ভিক্টরি সাইন দিল। বিছানায় ধপ করে 4 হাত পা ছাড়িয়ে শুয়ে পড়ল স্বর্গ। এরপর আবার বসে পড়ল। হাঁটু ভাঁজ করে হাঁটুতে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে উঠল, কে বলেছে তোকে স্বর্গ ওই মেজরের দিকে এমন ড্যাব ড্যাব করে তাকাতে? ওই লোক যেই চূড়ান্ত বর্জা, তার ঠোঁট কাটা, তোকে তো লজ্জায় চুবিয়ে মারবে। ধুর, আর ভুলেও সামনে পড়বো না ওই সর্বনাশা মেজরের, বলেই ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল স্বর্গ। তুমি কি কখনো প্রেমে পড়েছ ক্যাপ্টেন সৈম? আকাশ থেকে পড়ার ভান করে সৈম বলে উঠল, প্রেম? আর আমি? কি যে বলেন স্যার, ইন্টার পাস করে লং কোর্সে ক্যাডেট অফিসার হলাম, যেখানে সিসি পাস ছাড়া বাইরে বের হওয়া যায় না। ট্রেনিং নিলাম, লেফটেন্যান্ট হলাম। এরপর থেকে তো জীবনের রঙই বদলে গেছে, খালি মিশন এক্সাম মিশন এক্সাম। এখন আবার ক্যাপ্টেন হয়ে তো মাঝ দরিয়ায় পড়েছি, বাথরুমে যাবার সময় পর্যন্ত পাচ্ছি না স্যার। আপনার মতো মেজর হয়ে গেলে প্রেম না, ডিরেক্ট বিয়ে করে টানা 6 মাসের জন্য গুম হব বউ নিয়ে। এখন তো সারাক্ষণ আপনার সাথে থাকি, কোনো লেডি অফিসার, নার্স, ডক্টর, লেডি সোলজার কেউ আপনার ভয়ে সামনে আসে না। প্রেমটা কিভাবে হবে স্যার? সৈম ঠিকই বলেছে, ডিউটি আওয়ারে অহেতুক আলাপচারিতা বা কোনো ক্যাপ্টেন, লেফটেন্যান্ট বা সোলজার, কোনো লেডি অফিসার, লেডি সোলজারের সাথে কথা বলা মোহিত একদম অ্যালাউ করে না। মোহিত মনে করে তারা দেশ এবং দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছে। এখানে ডিউটি ফেলে কারো সাথে হাসি ঠাট্টা করে 2 মিনিট কথা বললেই বিরাট লস। তাই পানিশমেন্টের ভয়ে মেজরের সামনে এসব করার সুযোগ হয় না। আর ক্যাপ্টেনমেন্ট এর বাইরে যাওয়া হয় খুবই কম, তাও বিশেষ প্রয়োজনে। প্রেমটা তাহলে হবে কিভাবে? কেন স্যার হঠাৎ প্রেমের কথা বলছেন? সৌম্যের প্রশ্নে গলা খাগড়ি দিয়ে মিথ্যে কথার ডালা সাজালো মোহিত। প্রেম করলে এটার অজুহাতে তোমাকে কঠিন পানিশমেন্ট দিতাম আর কি, সেজন্য। সৌম্যকে নাটক করার সুযোগ না দিয়ে কণ্ঠে অর্ডারের সুরে গভীর্য নিয়ে বলে উঠল, চলো সৌম্য, তোমার জন্য আজ রাতে কঠিন ডিউটি আছে, বলে রওনা দিল মোহিত। অস্ট্রেলিয়ার সিডনি, ঘড়ির কাঁটায় সময় সকাল 9টা বেজে 20 মিনিট।
বা বাংলাদেশের সময় অনুযায়ী ভোর 5টা। নামিরা 6 মাসের অন্তঃসত্ত্বা। সোহাগ ভার্সিটিতে যেতে নিলেই নামিরা এমন কান্না জুড়ে দেয়। সোহাগ সিডনি ইউনিভার্সিটি একজন লেকচারার। নামিরার এমন কান্নার জন্য প্রায়ই তার লেট হয়ে যায়। নামিরার কান্নার কারণ প্রতিদিনই একটাই, নিঃসঙ্গতা। সোহাগ জানে নামিরা কেন কাঁদে এভাবে প্রতিদিন, কিন্তু সোহাগ নিরুপায়। ক্ষমতা থাকলে সে সব আগের মতো করে ফেলত। সোহাগ তো সবসময় চেয়েছে নামিরা ফুলের মতো হাসুক, খেলুক, কোনো দুঃখ যেন নামিরাকে স্পর্শ করতে না পারে। তাহলে সোহাগের মনের সব চাওয়াগুলো কেন এক নিমিষে পাশার গুটির মতো উল্টে গেল? আচ্ছা, যদি টাইম ট্রাভেল নামে সত্যি কিছু থাকতো, সোহাগ কি আগেভাগেই সকল দুর্ঘটনা এড়িয়ে নামিরাকে স্বাভাবিক সুন্দর একটি জীবন গড়ে দিতে পারত? কি হয়েছিল 6 বছর আগে? কেন নিমেষেই সব বিভীষিকাময় হয়ে উঠল? ঘটনাগুলো না ঘটলে নামিরা, সোহাগ, মোহিত সবার জীবনের মোড় হতো ভিন্ন। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটে যাওয়ার কি খুব দরকার ছিল? না, আর ভাবতে পারছে না সোহাগ। নিজের চোখের জল কোনো রকমের সামলে নামিরাকে হেল্পিং হ্যান্ডের কাছে বুঝিয়ে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। হাই মিস পিউ, কোন ড্রেস কিনবেন ডিসাইড করতে পারছেন না? সৌমের আতর্কিত আগমনে চমকে ওঠে পিউ। বুকে থুতু লাগিয়ে বলে ওঠে, আপনি কি ভূত নাকি ক্যাপ্টেন? ও মা, ভূত হব কেন? শপিংয়ে এসেছি। শপিং করতে করতে দেখলাম আপনি গালে হাত দিয়ে বসে আছেন। আর একটু এগিয়ে এসে দেখি সামনের ড্রেসের পসরা সাজিয়েছেন। এতগুলো ড্রেস একসাথে দেখলে আপনি কখনোই একটি সুন্দর ড্রেস কিনতে পারবেন না মিস পিউজান। সৌমের এমন আদরে ডাকে পিউ আইসক্রিম এর মতো গলে গিয়ে বিড়াল ছানার মতো 2 হাত থুতনির নিচে গুটিয়ে কিউট ফেস বানিয়ে বলে উঠল, তাহলে আপনি একটা সিলেক্ট করে দিন ক্যাপ্টেন। সৌমের অভিজ্ঞের ন্যায় দোকানিকে এটা দেখান ওটা দেখান বলে দুটো ড্রেস সিলেক্ট করলো। কাকতালীয়ভাবে দুটো ড্রেসই পিউ পছন্দ হলো। একটি মেরুন রঙের, অন্যটি ল্যাভেন্ডার। সৈমা পিউকে উদ্দেশ্য করে কাকুতি ভরা কণ্ঠে বলল, পিউনাজ, ড্রেসগুলো আপনাকে সুন্দর মানাবে, কিন্তু অনুরোধ থাকবে এগুলো আপনি কোনো ছেলের সামনে পরবেন না। কেউ আপনাকে মুগ্ধ হয়ে দেখলে আমার অনেক খারাপ লাগবে। বলেই দ্রুত হাঁটা দিল সোম। মুচকি হেসে ড্রেসগুলোর বিল মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পিউ। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জের কমিউনিটি সেন্টারে ফুলে ফুলে সজ্জিত। চারিপাশে বিভিন্ন ধরনের লাইটিং, ক্যান্ডেল, নিয়মবাতি সেট করে। আকাশে গুঁড়ো গুঁড়ো শব্দে ফুটছে বাজি। আজকের সন্ধ্যাটা যেন মোহনীয় রূপ ধারণ করেছে। বড় বড় সামরিক বাহিনীর অফিসাররা তাদের পরিবার নিয়ে উপস্থিত হয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল আহসান ফারুকীর মেয়ের বিয়ে বলে কথা। কোনো কিছুর কমতি নেই। সবার সাথে বিয়েতে উপস্থিত হয়েছেন নাফিজ মাহমুদ ও তার পরিবার। মহিতার সৌম্য ড্রেস কোড মিলিয়ে ব্ল্যাক স্যুট পরেছে, সাথে সাদা শার্ট, হাতে ব্যান্ডেড স্মার্ট ওয়াচ, কালো বেল্ট, কালো শো। চুলগুলো জেল দিয়ে সেট করা। তারা দুজনেই কানে লাগিয়ে নিল ব্লুটুথ ডিভাইস। তারা আজ বিয়ে খেতে নয়, গোয়েন্দাগিরি করতে যাচ্ছে। সৈম, মুহিত আর একজন নবাগত মেজর দাঁড়িয়ে কাজের ব্যাপারে কথা বলছেন। এমন সময় মুহিতের নজর গেল বেবি পিঙ্ক লেহেঙ্গা পরিহিত মেয়েটির পানে। আজকে সে সেজেছে, ড্রেসের সাথে স্টাইল করে চুল বেঁধেছে, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক, কানে ঝোলানো বড় বড় দুল, মাথায় ছোট টিকলি, হাতে রিনঝিন চুড়ি। এই বুঝি হার্ট অ্যাটাক এসে যায়। মেয়েটি সত্যিই স্বর্গ, দেখলেই শান্তি লাগে মনে। ডাক্তার উনি বুঝি আমাকে খুন করেই ক্ষান্ত হবে। কিন্তু পরক্ষণেই মুহিত খেয়াল করলো স্বর্গ ভালোভাবে হাঁটতে পারছে না। সে কাউকে খুঁজছে এমন মনে হলো মোহিতে। মোহিত মন্ত্রমুগ্ধের ন্যায় মেজর ফাহিম আর ক্যাপ্টেন সৈম্যকে ফেলে চলে যায় স্বর্গের কাছে। কিছু হয়েছে স্বর্গ? মেজরের মুখে নিজের এমন আদরের নাম শুনে থমকে দাঁড়ালো স্বর্গ। পাশে পিছে ফিরে মেজর মোহিতকে দেখে লজ্জায় রক্তিম হলো স্বর্গের দোকান আর গাল। মিনমিন করে স্বর্গ বলল, না মেজর মোহিত, আমি ঠিক আছি, বলে ক্যাবলাকান্তের মতো দাঁত বের করে হে হে করে হেসে উঠল। কিন্তু মোহিত ছেড়ে দেবার পাত্র নয়। তার জানতেই হবে স্বর্গের কি কোনো প্রবলেম হয়েছে।
যদিও এটা অনধিকার চর্চা, তার ব্যক্তিত্বের সাথে এসব যায় না, তবুও কেন জানি তার নির্লজ্জ হতে ইচ্ছে করছে এই মেয়েটার সামনে। আপনি নির্দ্বিধায় বলতে পারেন আমাকে, স্বর্গ, আমি আমার বেস্টটা চেষ্টা করব। স্বর্গ নিজেকে স্বাভাবিক রেখে বলল, আসলে মেজর, আমি এই ড্রেসটা পরে হাঁটতেই পারছিলাম। লেহেঙ্গাটা অনেক ভারী, তার মধ্যে এত গরম, অনেক কষ্ট হচ্ছে আমার। বলেই মাথা নিচু করে ফেলল। তার মধ্যে একটি ছেলে আমাকে এমনভাবে ফলো করছে, আমি তার দৃষ্টির আড়াল হতে এদিক সেদিক ছোটাছুটি করতে করতে কাহিল হয়ে গেছি। কোনো ছেলে স্বর্গকে ডিস্টার্ব করছে, কথাটি শুনতেই চোয়াল শক্ত হয়ে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো মোহিতের। গমগমে রাগ মিশ্রিত ভারী কণ্ঠে বলে উঠল, দেখিয়ে দিতে পারবেন কোন ছেলে এমন অসভ্যতামি করার চেষ্টা করছে? সামনের কপালের বেবি হেয়ারগুলো ঠিক করতে করতে স্বর্গ বলল, যেই ছেলেটা ড্রেস কোড ফলো না করে ডিপ ব্রাউন স্যুট পরেছে সেই ছেলেটা। মোহিত আর কিছু না বলে সামনের দিকে ঘুরে দাঁড়ালো। মিস স্বর্গ, আসুন আমার সাথে, বলে মোহিত হল রুমের দিকে হাঁটা দিল। স্বর্গ দুই হাতে লেহেঙ্গা উঁচু করে মোহিতের পিছন ছুটল, আর মনে মনে তার গুণধর ভাই সুখের পিণ্ডি চটকালো। বেয়াদব একটা, দরকার ছাড়া আঠার মতো চিপকে থাকবে, কিন্তু দরকারে হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। এখানে বসুন স্বর্গ, বলে কর্নারের একটি সোফা স্বর্গকে নির্দেশ করলো মোহিত। কোথা থেকে যেন একজন সোলজারকে ডেকে এনে দায়িত্ব দিল যে মোহিত ফিরে না আসা পর্যন্ত এক পা না নড়ে। সোলজার বাধ্য বাচ্চার মতো সাই জানিয়ে বডিগার্ডের পোস্ট নিয়ে দাঁড়িয়ে গেল স্বর্গের পাশে। মোহিতের এমন অস্থিরতা স্বর্গের মনে হিমশীতল বাতাস প্রবাহিত করলো। এটা কি ভালো লাগা, নাকি মেজর জেনারেলের মেয়ে বলে দায়িত্ব পালন করা? নিজেকেও নিজেই প্রশ্ন করলো স্বর্গ। কিন্তু মন থেকে যা উত্তর এলো তাতে ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটে উঠল স্বর্গের। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী পর্ব পেতে হলে আমার চ্যানেলটিতে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি চলে আসবে। বাই।